আর এমন সময় ওই মাধব ওই আনছিল সঙ্গে সঙ্গে, তা ওই ঘরের কাছাকাছি এসে হাতটা ছেড়ে দিয়ে ওই ঘরের দাওয়ায় উঠে গেছে। আর এদিকে মা পদ্মা আমার ওই উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ঘুমটা তো দিয়ে আছে, মাধব তো দেখতে পাচ্ছে না। এবার মাধব মনে মনে চিন্তা করছে, এই যা, মোড়ল কাকা তো বলেছিল 5খানা জিনিস দেবে, আমার তো এই বিয়ের হুড়োহুড়ি তো আমার তো সেই জিনিস কটা তো দেখে নেওয়া হলো না। আমার বিয়ের হুড়োহুড়ি তো আমার তো 5খানা জিনিস তো দেখে নেওয়া হলো না। কি করবে আজকে মনে মনে চিন্তা করছে, ওখানে কেন দাঁড়িয়ে আছে, আজকে আমি ওর ঘোমটাটা খুলে দেখব যে ওর 5খানা জিনিস ঠিক ঠিক আছে কিনা। এইবারে কি করেছে, ওই ঘোমটা আজকের মাধব সঙ্গে সঙ্গে এসে ওই আজকের ঘোমটাটা যেই না খুলেছে, দেখছে অঝর নয়নের ধারা, তার নয়ন হতে পরিশন হচ্ছে। যখন দেখছে নয়নের ধারায় পরিশন হচ্ছে, তখন বলছে, এই নতুন বউ, এই তুই কাঁদছিস কেন রে? শেষে জিনিসের কথা ভুলে গেছে, চোখের জল দেখে বলছে, নতুন বউ, আরে তুই কাঁদছিস কেন? হ্যাঁ, তবে কি তোর আমার পছন্দ হয়নি, তাই না? তবে কি আমার তোর পছন্দ হয়নি? মা পদ্মাবতী আমার কোনো কিছু কথা বলে, চুপ করে দাঁড়িয়ে আছে। আচ্ছা, তবে কি ওই পর্ণকুঠি আমার এই ছোট্ট পাতার কুড়ে ঘর বলে তোর কি পছন্দ হলো না? বলছে না। বলছে, তাহলে কাঁদছিস কেন সেটা তো বল। বলছে, আমি কাঁদছি, আমি তাকে তো দেখতে পাচ্ছি না। বলছে, কাকে? বলে, আমি তাকে দেখতে পাচ্ছি না। বলে, আরে কাকে তো সেটা তো বল। বলছে, আমি ওই বৃন্দা ঠাকুরানীটাকে দেখতে পাচ্ছি না। ও মা, এ তো বৃন্দা ঠাকুরানী মানে কিছু বোঝে না। বলছে, আরে বৃন্দা ঠাকুরানী, আরে বৃন্দা টিন্দা বলে এখানে কেউ থাকে না। আমি কোনোদিন আজ পর্যন্ত কোনো নারী সঙ্গ করি নাই, এই প্রথম আমি নারী সঙ্গ করলাম। এখানে কোনো বৃন্দা টিন্দা বলে এখানে কেউ থাকে না। যখনই বলেছে বৃন্দা টিন্দা বলে কেউ থাকে না, মা পদ্মাবতী আমার সঙ্গে সঙ্গে আরো হাউ হাউ করে কেঁদে ফেলেছে। বলছে, ওগো দয়াময়, তুমি আমায় কোথায় এনে ফেললে? দয়াময়, যে বৃন্দা ঠাকুরানীকে তাও চিনি। বলছি, বৃন্দা ঠাকুরানী, দয়া দয়া বলছি, এ তো বৃন্দা ঠাকুরানী, তা ওকে চেনে না। বলছে, আচ্ছা বৃন্দা ঠাকুরানীটা কে রে? বলছে, বৃন্দা ঠাকুরানী হচ্ছে ওই তুলসী বৃক্ষ। যখনই বলেছে বৃন্দা ঠাকুরানী তুলসী বৃক্ষ, ওই মাধব তখন বলছে, ও তুলসী গাছ। ও মা, যখনই এমন কথা বলেছে না, সঙ্গে সঙ্গে আমার মা আমার ওই কানে হাত দিয়েছে। ওগো তুলসীকে বৃক্ষ জ্ঞানে, শালক গ্রামীকে শিলা জ্ঞানে, তুলসীকে বৃক্ষ জ্ঞানে, শালক গ্রামীকে শিলা জ্ঞানে, তুলসীকে বৃক্ষ জ্ঞানে, শালক গ্রামীকে শিলা জ্ঞানে, গরুকে মনুষ্য জ্ঞানে যে করেহি, আরে গুরুকে মনুষ্য জ্ঞানে যে করেহি, গুরুকে মনুষ্য জ্ঞানে যে করেহি, নরকে যেতে হয় তার, নরকে যেতে হয় তার, গুরুকে মনুষ্য জ্ঞানে হয় তাই, আজ গুরুকে মনুষ্য জ্ঞান করতে নাই, নরকে যেতে হয় তাই। ওমা, কোনোদিন একটা কথা বলে যাই ছোট মুখে,
বাড়ির যে তুলসী বৃক্ষ আছে না, কোনোদিন মনে করবেন না একটা সাধারণ গাছ, ওটা কিন্তু সাধারণ গাছ নয়। যদি বলা হয় অসাধারণের থেকেও অসাধারণ। কেন? একমাত্র যত যত গাছগাছালি আছে না, আমি আধ্যাত্মিক জগৎ থেকে বলছি না, এখনকার যে সায়েন্স জগৎ থেকেও বলছি, এই সায়েন্স জগতেও এই তুলসী বৃক্ষকে সর্বস্থান দিয়েছে। কেন? এই তুলসী বৃক্ষ হচ্ছে একটা সর্ব ঔষধি গাছ। এই তুলসী বৃক্ষতে এমন অনেক অনেক কঠিন রোগ ব্যাধি সারে। এই তুলসী গাছ শুধু এই বাড়িতে রাখলে যে শুধু যে একটা মনে করবেন যে একটা সাধারণ গাছ, এটা কিন্তু সাধারণ গাছ নয়। এর যে হাওয়া বাতাস আছে না, এর হাওয়া বাতাসেও অনেক রোগ জীবাণুও দূর হয়ে যায়। এটা হচ্ছে, এটা বললাম সায়েন্সে, সায়েন্স এটা মানে যে তুলসী গাছের কত গুণাবলী আছে। তাই মা পদ্মাবতী আমার যখনই বলেছে তুলসী গাছ, এমনভাবে ও হাউ হাউ করে কাঁদছে। আর এদিকে ওই মাধব বলছে, ও তুলসী গাছের কথা বলছিস তো, শোন শোন শোন, আমার মা বাবা যখন বেঁচে ছিল না, তখন আমার এই ঘরের মুখটা ছিল ওই দিকে, পিছন দিকে। আর আমি যখন ওই ছোট ছিলাম, তখন আমি দেখতাম যে আমার মা ওই তুলসী গাছ না কি ওই জল দিত। তবে একটা কথা বলি, যদি থাকে না, ওই আমাদের এই ঘরের পিছনে একটা থাকলেও থাকতে পারে। যখনই এমন কথা বলেছে যে ঘরের পিছনে একটা থাকলেও থাকতে পারে, সঙ্গে সঙ্গে আজ পদ্মা আমার কি করেছে, ছুটতে ছুটতে ওই ঘরের পিছনে গিয়ে দেখছে যে একটা তুলসী গাছ আছে বটে, কিন্তু ডাঁটা সার হয়ে গেছে, আর কোনো পাতা টাতা বলতে আর কিছু নেই, পাতা বলতে কিছু নেই। আর ওই তুলসী বৃক্ষের চারিদিকে না আগাছা কুগাছা পুরো একদম ভরে গেছে। আজ কি করেছে মা পদ্মাবতী আমার কি করেছে, সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে ওই আগাছা কুগাছাগুলো সব পরিষ্কার করে দিয়ে, ভালো করে গোবর টোবর ভালো করে দিয়ে, আজ কি করেছে, ওই জল নিয়ে ওই তুলসী বৃক্ষতে ঢালছে, যদি বেঁচে ওঠে। আজ এই তুলসী বৃক্ষকে ঢালছে। আর সেই দিনে রাতে শুয়ে শুয়ে বৃন্দা ঠাকুরানীর কাছে বলছে, ওগো ঠাকুরানী, আমি কিবা পেলাম, কিবা
চেয়েছিলাম একটা কৃষ্ণ বলা স্বামী, আমি কিবা পেয়ে কিবা পেলাম, কিবা চেয়ে কিবা পেলাম, কিবা চেয়ে কিবা চেয়ে কিবা পেলাম, কিবা চেয়ে কিবা পেলাম, কিবা চেয়ে কিবা পেলাম। ওগো ঠাকুরানী, আমি তো চেয়েছিলাম একটা কৃষ্ণ বলা স্বামী, তা নয় তুমি আমায় কি করলে? একটা নাম করা ডাকাত, তার সঙ্গে তুমি আমাকে বিয়ে দিলে। ওমা, এ তো প্রত্যেক দিন রাত যেই 12টা বাজবে তখন সঙ্গে সঙ্গে ওই লাঠিটা ঘাড়ে করে নিয়ে আর চলে যাবে। যেই রাত 12টা বাজে সঙ্গে সঙ্গে লাঠিটা ঘাড়ে করে নিয়ে আজকে ওই ডাকাতি করতে চলে যায়। আর কি করে? ওই সকালবেলা ফিরে এসে ওই প্রত্যেক ওই 9টা 10টার সময় পড়ে পড়ে ঘুমায়। এমন ভাবে পড়ে পড়ে ঘুমায়। আজকে মা পদ্মাবতী আমার বৃন্দা ঠাকুরানীর কাছে বলছে, ওগো ঠাকুরানী, তুমি কি করো? মা পদ্মাবতী আমার এমন ভাবে প্রত্যেক দিন ওই তুলসীর চরণে কাঁদে আর বলে বলতে বলতে যখন এত কাঁদছে আর ওই অনাদির আদি গোবিন্দ আর থাকতে পারলো না। যখন থাকতে পারলো না, ওই অনাদি আদি গোবিন্দ আমার আজকে ওই তুলসীর কাছে এসে বলছে, তুলসী, তুই কি দেখতে পাচ্ছিস না? তোর একটা ভক্ত সারা দিন রাত কেঁদেই চলেছে, তুই কি কিছুই করতে পারছিস না? তুলসী আমার অনাদির আদি গোবিন্দকে বলছে, ওগো গোবিন্দ, ওগো নারায়ণ, মা পদ্মাবতী আমার যা চাওয়া, যা আকাঙ্ক্ষা, সেটা আমি কেমন ভাবে পূরণ করব? সে তো চেয়েছিল একটা কৃষ্ণ বলা স্বামী, আর হয়েছে একটা নাম করা ডাকাত। তা আমি ওই নাম করা ডাকাতের মুখে কেমন করে কৃষ্ণ বলাবো? তা ওই নাম করা ডাকাতের কেমন করে আমি কৃষ্ণ বলাবো? তখন বলছে, যা মা পদ্মাকে গিয়ে বলবি ওর স্বামীকে যেন হেন তেন প্রকারে যদি কোনো দিন ভাগবত বাসরে বা যদি কোনো এই হরিনাম বাসরে পাঠাতে পারে, তাহলে সে একদিন না একদিন হরি কথা বলবেই। ও মা, আজকে মা পদ্মাবতী আমার কাঁদতে কাঁদতে যখন ঘুমিয়ে পড়েছে না, তখন ওই মা বৃন্দা ঠাকুরানী আমার এসে ওই মা পদ্মার স্বপ্নে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, ওরে পদ্মা, শোন একটা কথা, তোর স্বামীকে যদি যেন হেন তেন প্রকারে যদি কোনোদিন কোনো ভাগবত বাসরে বা যদি কোনোদিন যদি ওই হরিনাম বাসরে পাঠাতে পারিস, তাহলে সে একদিন না একদিন হরি বলবেই। ওমা, এ তো নাম করা ডাকাত, সহজে কি যেতে চাইবে ওই ভালো স্থানে? সহজে তো যেতে চায় না। তাই কি করেছে, মায়ের কথা মতো আজকে সে তো আর নতুন এসেছে না, বিয়ে করে তো নতুন এসেছে, তাই এখানে তা ওই গ্রামে কোথায় ভাগবত বাস হচ্ছে বা কোথায় হরিনাম হচ্ছে সে তো কিছু জানে না। সে তো কিছু জানে না। তা আজকে কি করছে, ওই মাধব যখন ডাকাতি করে ফিরে এসে ওই শয়নে আছে না, ঘুমিয়ে পড়েছে, আর ঠিক সেই মুহূর্তে
আজকে কি করেছে ওই সেই মুহূর্তে মা পদ্মা আমার ওই ঘরের বাইরে গিয়েছে। ঘরের বাইরে গিয়ে ওই রাস্তা আছে, ওই রাস্তার ধারে, ওই তিন মাথা রাস্তার ধারে গিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে যে যদি কেউ যায় একবার জিজ্ঞাসা করে দেখবে যে কোথায় ভাগবত পাঠ হচ্ছে বা হরিনাম হচ্ছে। আজকে ওই রাস্তার ধারে যখন দাঁড়িয়ে আছে তখন দেখছে কতকগুলো রমণী ওই পথ দিয়ে হেঁটে যাচ্ছে। তখন বলছে ও দিদি দিদি, বলো বলো। ওই যে একটা কথা আমায় দিদি শুনে যাও না গো, শুনে যাও না গো, কথা আমায় দিদি শুনে যাও না গো, কথা আমায় দিদি শুনে যাও না গো, কথা আমায় দিদি শুনে যাও না গো, শুনে যা শুনে যা শুনে যা শুনে যাও না রে, শুনে যাও না রে, আমায় দিদি শুনে যাও না রে, কথা আমায় দিদি শুনে যাও না রে। ও দিদি শোনো না গো, শোনো না ওমা, যখন এমন ভাবে ডাকছে না তা পাড়ার রমণীগুলো জানে তো ও তো ডাকাতের সঙ্গে বিয়ে হয়েছে, ভয়ে কেউ কাছে আসছে না, যখন আসছে না তখন অনুনয় বিনয় করে ডাকছে ও দিদি শোনো না গো, শোনো না, তোমাদের কোনো ভয় নেই, শোনো না। যখন এমন করে বলছে কেউ ভালো কেউ মন্দ, কেউ বলছে এই না যাস না, ওর স্বামী না জানিস তো বড় টাকা, মানুষ মারা তার জল ভাত, কখন কি হয়ে যাবে তার কোনো ঠিক নেই, অত ঝামেলায় জড়িয়ে কোনো লাভ নেই, বাড়ি চ। আর কেউ বলছে এই শোন, আমার না মনে হচ্ছে নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, জানিস আমাদের একটু শোনা দরকার, তাই কাজ করি, এই তোরা চুপ কর, আমরা দুজনে যাচ্ছি, গিয়ে দেখি নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, কি বলে আগে তো শুনি। বলছে ও দিদি গো শোনো না, আচ্ছা এখানে বলতে পারো কোথায় ভাগবত পাঠ হচ্ছে, কোথায় ভাগবত পাঠ হচ্ছে বলতে পারো, বা যদি বলতে পারো যে এখানে কোনো হরিনাম বাসক টাসক হচ্ছে। তখন একজন বলছে হ্যাঁ রে, কেন তুই ওই ভাগবত কি শুনতে যাবি নাকি? বলছে না দিদি তুমি বলো না, আমার খুব দরকার, যদি বলো আমার খুব উপকার হয়, বলো না গো। বলছে আচ্ছা শোন, ওই যে পাশের গ্রামটা দেখছিস না, ওই যে পাশের গ্রামে বাবুদের বাড়ি আছে, বাড়ুজ্য বাবুদের বাড়ি, ওই পাশের গ্রামে বাড়ুজ্য বাবুদের বাড়ি 3 দিনের ভাগবত পাঠের প্রোগ্রাম হচ্ছে, 3 দিনের ভাগবত পাঠ হচ্ছে, কালকের হয়ে গেছে, আজকের হচ্ছে, আর কালকের দিনটাও হবে, আজ হচ্ছে আবার কালকের দিনটাও হবে। যখনই এমনই শুনেছে না, আজকের মা পদ্মাবতী আমার মনে একটু আনন্দ হয়েছে, মনে আনন্দ হয়ে আজকের বাড়ি ফিরে এসেছে। বাড়ি ফিরে এসে আজকে কি করেছে, ভালো করে একবার তরি তরকারি ভালো করে রন্ধন করেছে, স্বামীকে সেবা দেবে বলে ভালো করে তরি তরকারি রন্ধন করে আজকে সন্ধ্যাবেলা স্বামীকে ভালো করে সেবা দিয়েছে। সেবা দিয়ে মাধব মনে মনে চিন্তা করছে, এতদিন বিয়ে হয়েছে, কোনোদিন তো এত যত্ন তো করে না আমার, আজকের এত ব্যঞ্জন রন্ধন করেছে কেন? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, হ্যাঁ নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, না হলে এত ব্যঞ্জনাদি রন্ধন করবে কেন? আর এত ভালোভাবে একবার যত্ন সহকারে ভালো করে স্বামীর শিখে সেবা দিয়েছে। স্বামীর সেবা টেবা করে এইবার কি করেছে, ওর যা ডিউটি, সেবা টেবা করে যখন রাত 12টা যেই না বেজেছে, সঙ্গে সঙ্গে কাঁধে লাঠিটা নিয়ে আর একটা বস্তা কাঁধে নিয়ে আজকের সঙ্গে যেই না ভালো হয়ে যাবে, কি সঙ্গে সঙ্গে আমার মা আমার 2টি হাত বাড়িয়ে ধরেছে, স্বামী ও স্বামী শোনো না একটা কথা, আমি কি বলছি জানো?
ওই পথে আর যেতে দেব না, ভাগবত বাসরে যাও না স্বামী। ওই পথেতে যেতে দেব না, ভগবত বাসরে যাও না সবে। ওই পথে আর যেতে দেব না, ভাগবত বাসরে যাও না স্বামী। ওই পথে আর যেতে দেব না, ভগবত বাসরে যাও না সবে। বারুদের বাড়ি, বাবুদের বাড়ি, আজ পাশের গ্রামে বালুকের বাড়ি। আর পাশের গ্রামে বাবুদের বাড়ি। আর পাশের গ্রামে বাবুদের বাড়ি। একবার তুমি যাও না স্বামী, ওই পথে আর যেতে দেব না, ভগবত বাসরে যাও না স্বামী। ওই পথে আর যেতে দেব না, সবাই হরি হরি হরি। ভগবত বাসরে যাও না স্বামী। তুমি ভগবত বাসরে যাও না স্বামী। ও স্বামী, স্বামী গো শোনো না, ওই পাশের গ্রামে বাবুদের বাড়িতে ভাগবত পাঠ হচ্ছে। ও স্বামী যাও না, স্বামী যাও না। যখনই এমন কথা বলছি না, সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠেছে পদ্মা। দ্বিতীয়বার ওই কথা বলবি না। দ্বিতীয়বার যদি বলেছিস তাহলে আমি তোকে এখানেই মেরে রেখে চলে যাব। ও মা, মা পদ্মাকে এক পদাঘাত করে আর চলে গেছে। যখন পদাঘাত করে চলে গেছে, মা পদ্মাবতী আমার আবার রাত্রিবেলা ওই বৃন্দা ঠাকুরানীর কাছে কাঁদছে আর বলছে, মা গো তুমি তো বলেছিলে ওই ভাগবত বাসরে পাঠাতে পারলে ওই একমাত্র স্বামী আমার কৃষ্ণ কথা বলবে, কিন্তু আমি তো পাঠাতে পারলাম না, কি করবো এখন? আমি তো কিছুই বুঝতে পারছি না। বৃন্দা ঠাকুরানী আমার আবারও আজকে রাত্রে এসেছে। আবারও আজকে রাত্রে এসে বলছে, পদ্মা শোনো পদ্মা, তোর স্বামীকে তুই সহজে পাঠাতে পারবি না। তোর স্বামীকে তুই লোভ দেখা, লোভ দেখালে ও অবশ্যই যাবে। ওমা পদ্মাবতী তো আমার, সে তো মিথ্যে কথা কোনোদিনই বলে না। বলছে, ওগো ঠাকুরানী তুমি কি বলছো? আমি লোভ দেখাতে বলছো? লোভ তো মহাপাপ। আমি কি করে এমন পাপ কাজ করব? বলছে মা বৃন্দা ঠাকুরানী আমার পদ্মাকে বলছে, গো পদ্মা, যদি কোনো ভালো কাজের জন্য একটু মিথ্যে কথা বলতে হয় না, তাও ভালো। মিথ্যে কথা বললেও কোনো কিছুই হয় না। প্রভু কি করো, দয়া করো, একবার, দয়া করো, 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 দয়া কর
কৃপা করো একবার প্রভু গো আমার দয়া করো প্রভু কৃপা করো একবার প্রভু দয়া করো কৃপা করো দয়া করো প্রভু বলে কৃপা করো যুগে যুগে তুমি আসিলেন ধরা তাই তো তোমার ডাকি প্রভু দয়া করো এদিনে তুমি প্রভু না করিলে দয়া তুমি প্রভু না করিলে দয়া বলে আমি যাব প্রভু দয়া করো একবার ওমা মা পদ্মাবতী আমার ওই বৃন্দা ঠাকুরানী বলে দিয়েছে না, ওই লোভ দেখালে যদি যায়। আজ কি করেছে, আজকের ওই ফের দ্বিতীয় দিন, আজকে তো লাস্ট দিন, আজকেরও আবার ভালো করে ব্যঞ্জনাদি রন্ধন করে আজকের ফের না ভালো করে সেবা দিয়ে ফের ওই যখন বার হতে যাবে না, সঙ্গে সঙ্গে মা পদ্মাবতী আমার দুহাত বাড়িয়ে দাঁড়িয়েছে। আজকেও ফের দুহাত বাড়িয়ে দাঁড়িয়েছে।
যেই না দুহাত বাড়িয়ে দাঁড়িয়েছে মাধব বলছে আচ্ছা কালকে কালকে আমি তোমাকে এত করে মেরে গেলাম আর সত্ত্বেও ফের আজকে তুমি এই কাজ করছো। বলছে আজকের মা পদ্মাবতী আমার একটু এবার ছলনার আশ্রয় নিয়েছে। বলছে স্বামী গো আজকে আমি তোমাকে একটা কথা বলবো, আজকে আমি তোমাকে বাধা দেব না, একটা কথা just বলবো, এতে যদি তুমি শোনো তাহলে তোমারই মঙ্গল। বলছে কি কথা? বলছে আচ্ছা স্বামী তুমি যে এই যে ডাকাতি করতে যাও না, প্রত্যেকটা ঘরে ঘরে ঘুরে 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 তো তুমি ডাকাতি করো, কিন্তু ওই বাবুদের বাড়ি যে বাণুজ্য বাবুদের বাড়ি যে ভাগবত পাঠ হচ্ছে না, ওখানে গেলে তুমি আর কিন্তু ওই ঘুরে ঘুরে আর ডাকাতি করতে হবে না। বলছে কেন? বলছে ওই ঘুরে ঘুরে কেন ডাকাতি করতে হবে না জানো? ওই ভাগবত বাসরে না কত বড় বড় বাড়ির মেয়েরা ওই সবাই ওই ভাগবত বাসরে এসে ভাগবত পাঠ শুনছে। হ্যাঁ, বলছে ওই কত বাড়ির বড় বড় মেয়েরা না ওই ভাগবত আসরে এসে ভাগবত পাঠ শুনছে। কাজেই তুমি যদি জেনে শুনে একবার ঠিক যদি একবার ওই ডাকাতি করতে পারো না, তাহলে তুমি একবার মনকে মন শোনা পাবে। ওমা যেই বলেছে মনকে মন শোনা পাবে, মনকে মন শোনা পাওয়ার মানে কথার মধ্যে দুটো পার্থক্য আছে, কিন্তু এ তো বুঝে বলেছে আর ও তো না বুঝে চলেছে। রাখাল রাজা বলে দে না বল কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি
আবার একটু পরে হবে, কারণ এক্ষুনি আমরা গান ছেড়ে আসছি তো, আমাদের আর কোনো ক্ষমতাই নেই, তাও জোর করে করছি, জোর করে। সকালে ভাত খেয়েছে ও, তাও সকালে খাইনি, কালকে রাসলীলা করেছে তো, কালকে অনেক সখী নিয়ে নেচেছে, অনেক সখী নিয়ে নেচেছে, হ্যাঁ অনেক সখী নিয়ে নেচেছে, আজকে পুরো ক্লান্ত, আজকে আর ওই জন্য একটু কম করে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ 11টা ভালো, ঠিক আছে, ওই পর্যন্ত হোলি হবে, ওতেই হয়ে যাবে। ওতেই হয়ে যাবে। হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো, আমার চিকন খেলা এলো, হোলি 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 হোলি
তোমার ভালো লাগছে কি? আচ্ছা আর একটু হবে, একটু একটু আলোচনাটা একটু বাড়িয়ে নিয়ে যায় নাকি, নাহলে শেষ করতে পারবো না তো। তা এবারে আগে চলো। মাতা পদ্মাবতী আমার কি বলেছে, যে যদি জেনে শুনে ওইখানে এই ভাগবত ভাষায় একবার ডাকাতি ফেলতে পারো তাহলে মনকে মন শোনা পাবে, তাই তো? আজকে যখনই এমন কথা বলেছে না মাধব বলছে, হ্যাঁ রে, তা তুই যদি জানতিস তাহলে আগে বলিসনি কেন? হ্যাঁ তাই তো। হ্যাঁ, এত লেটে বললে হয়? এত লেটে কেউ বলে? আমার ঘরে যদি এত সুন্দর একটা সন্ধান, একটা গোয়েন্দা থাকতে আর এত দেরি। আজকে কি করেছে, আজকে মা পদ্মাবতীর কথা মতো আজকে ওই বাবুদের বাড়ি যে ওই যে ভাগবত পাঠ হচ্ছে না, আজকে সেখানে বলছে, পদ্মা এক কাজ কর, প্রত্যেকদিন আমি একটা বস্তা নিয়ে যাই, তো আজকে অন্তত খান চারেক বস্তা দে। কেন? 4টে হবে, আজকে খান চারেক বস্তা দে। 7টা ন, 3-4টে গ্রামের লোক এক জায়গা হয়েছে, 3-4টে বাড়ির মানে মহিলারা এক জায়গা হয়েছে, তাদের কানে অনেক সোনা, তাই তো? তা অনেক সোনা আছে, তা একটা 4-5টা বস্তা নিয়ে যেতে হবে তো। বলছে আর 4-5টা বস্তা দিয়ে দে আজকে। বলে আজকে কি করেছে না, ওই 4-5টা বস্তা নিয়ে আর লাঠিটা ঘাড়ে করে নিয়ে আর ওই ভাগবত বাসরের দিকে চলেছে। ওই ভাগবত বাসরের দিকে গিয়ে দেখছে যে ওই ভাগবত বাসর, একটু আস্তে এই বাচ্চাগুলোকে একটু বসা, শান্ত হয়ে যায়, বাচ্চাকে বসা। তোরা পরে আইবি। আপনারা যদি কথা বলেন তাহলে আপনারা কথা বলবেন, আমিও কথা বলবো, তাহলে কথায় ফাউল হয়ে যাবে না? যে একজন, আর নয় আপনারা বলুন আমরা চুপচাপ শুনি, আর নয় আমরা বলি আপনারা চুপচাপ শুনুন, যেটা একটা করুন। বলবেন যে আপনাকে টাকা দিয়ে এনেছি এখানে শোনার জন্যে, আমরা কথা বলবো আর তুমি শুনবে দাঁড়িয়ে। আচ্ছা ঠিক আছে বাবা, আমার টাকা দিয়ে এনেছো, আমি বলি, আর আপনারা অন্তত টাকা দিচ্ছেন যখন আপনারা চুপচাপ বসুন। ওমা, তা এইবারে ওই মাধব আমার ওই যে ভাগবত বাসর আছে না, ওই ভাগবত বাসরে গিয়ে দেখছে যে চারিদিকে খোলা, ভাগবত বাসরটা চারিদিকে খোলা, একটা মঞ্চ করা আছে, আর পাঠক ঠাকুর আমার পাঠ করছে, ভাগবত পাঠ করছে। 3 দিনের পাঠ হয়ে গেছে। আজকের ভাগবত পাঠ কি হচ্ছে না, ভগবান কৃষ্ণকে তার মা কেমনভাবে সাজিয়ে গোষ্ঠ গোচরণে পাঠায়। মা যশোমতী আমার কেমনভাবে ভগবান কৃষ্ণকে সাজিয়ে ওই গোষ্ঠ গোচরণে পাঠায়। এদিকে ওই মাধব ওই ডাকাতি করতে গিয়েছে না, ডাকাতি করতে গিয়ে আজকে ওই যে এই খুঁটি আছে না, এই খুঁটির গায়ে হেলান দিয়ে আজকে দাঁড়িয়ে ভাবছে যে কোন দিকটা থেকে আগে আক্রমণ করা যায়। বসো মায়েরা, বসুন, ডাকাত আসবে। বদমাশি করো না, ডাকাত আসবে। ডাকাত আসবে। ওই ভাগবত বাসরে ওই একটা খুঁটি আছে না, খুঁটির গায়ে হেলান দিয়ে ভাবছে যে কোন দিকটা থেকে আক্রমণ করব। যদি ওই দিক থেকে আক্রমণ করি তাহলে এদিক থেকে ফাঁকা হয়ে যাবে, আর যদি ওই দিক থেকে আক্রমণ করি তাহলে এই দিক থেকে ফাঁকা হয়ে যাবে। মনে মনে চিন্তা করছে, আর চিন্তা করতে করতে কেউ একটা ডাকাত এসেছে, তা কারোর না কারোর তো চোখে পড়বে। একজনের যেই চোখে পড়েছে না, ওই কথা যেতে যেতে কানে যেতে যেতে আস্তে আস্তে ভাগবত বাসর ফাঁকা হয়ে যাচ্ছে। আস্তে আস্তে যখন ভাগবত বাসর ফাঁকা হয়ে যাচ্ছে, তখন এদিকে আর ওই মাধব আমার চিন্তা করছে কোন দিক থেকে আক্রমণ করবে। চিন্তা করছে, আর কানটা কিন্তু চলে গেছে সেই পাঠক ঠাকুরের দিকে। কানটা চলে গেছে যে পাঠক ঠাকুর কি আজকের পাঠ করছে। কি পাঠ করছে না, আজকে মা যশোমতী আমার ভগবান কৃষ্ণকে এমন 9টি অলংকার দিয়ে সাজিয়ে গোষ্ঠ গোচরণে পাঠায়, তার দাম হচ্ছে 9 লাখ টাকা। হরি বল, হরি বল। একটা অলংকারের দাম 9 লক্ষ টাকা।
তাহলে নটা যদি অলংকার হয় তাহলে কত হবে? কত হবে মা নটা অলংকার? বলতে পারছো না? তা নটা অলংকার 9 লাখ টাকা হলে কত হয়? তো সোজা হিসেব। 81 লক্ষ টাকা। হ্যাঁ, নয় 81। বলছে 81 লক্ষ টাকা। বস্তা ধরবে না। বাবা মায়েরা খাতা কলম না দিলে বলতে পারবে না। বলছে 81 লক্ষ টাকা। ওরে সর্বনাশ! একটা গরু চড়ানো রাখাল যে কিনা বৃন্দাবনে গরু চড়ায়, তার মা আবার 9টি অলংকারে সজ্জিত করে ওই গোষ্ঠগোচরণে পাঠায়। 9 লাখ টাকা এক একটা অলংকারের দাম। তাহলে মাধব আমার মনে মনে চিন্তা করছে, তাহলে আমি এখানে ডাকাতি করে কি করব? অনেকদিন এখানে ডাকাতি করেছি, আজ কিচ্ছু উন্নতি হয়নি। আজকে যদি ডাকাতি আমার করতে হয় তাহলে ওই রাখালকেই আমি ডাকাতি করব। আজকে যখন মনে মনে চিন্তা করছি ওই রাখালকে আমি ডাকাতি করব, তখন চিন্তা করতে করতে এদিকে ভাগবত বাস্তু তো পুরো ফাঁকা হয়ে গেছে। পাঠক ঠাকুর মনে মনে চিন্তা করছে, আমি তো প্রতি বছর তো কত চাল আলু টাকা পয়সা সব তো ব্যাগ ভর্তি করে নিয়ে যাই, কিন্তু আজকে দেখছি কোনো তো কেউ নেই শ্রোতা। আজকের কি হবে? আজকের পাঠক ঠাকুরের মন তো ভালো নেই। আজকের পাঠক ঠাকুরের মন ভালো না থাকতে কি করেছে, ভাই বাবুকে বলছে, বাবু আজকে মনে হচ্ছে পাঠটা ঠিক ভালো হচ্ছে না, এক কাজ করো, পাঠ আমি এখানে বন্ধ করে দিলাম, আমার যা কিছু পাওনা গন্ডা আছে সব দিয়ে দাও, আমি বাড়ি চলে যাই। এই বলে আজকের পাঠক ঠাকুর আমার যা কিছু পেয়েছিল, একজন ওই বাবু আমার একজন লোককে দিয়ে সমস্ত কিছু নিয়ে ওই পাঠক ঠাকুরের বাড়ি পাঠিয়ে দিয়েছে। এদিকে ওই মাধব আমার মনে মনে চিন্তা করছে যে ওই যে পাঠক ঠাকুর যে বলল যে রাখাল ওই গোষ্ঠ গোচরণে যায় একবার 9টা অলংকার পরে, কিন্তু ওর বাড়িটা কোথায় আর নামটা ঠিকঠাক কিন্তু আমার তো জানা হলো না। আজকে কি করেছে, ওই নামটা ঠিকঠাক করে জানবার জন্য আজকে ওই পাঠক ঠাকুর ঘরে গিয়ে ওই বসে আছে। আর পাঠক ঠাকুরের স্ত্রী, তখন তো জ্যৈষ্ঠ মাস, খুবই গরম, গিয়ে বসে আছে। আর পাঠক ঠাকুরের স্ত্রী আমার ওই বাতাস দিচ্ছে, পাঠক ঠাকুরের স্ত্রী বাতাস দিচ্ছে। আর ঠিক এমন সময় মাধব গিয়ে হাজির হয়েছে, গিয়ে বলছে, ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই। পাঠক ঠাকুরের তো কিছু হয়নি, মন মেজাজ খারাপ, একটু মাথায় একটু রাগ হয়েছিল, বলে কে? এ উঁচু গলায় বললে কি হবে? যেই বলেছে আমি মাধব, তখন ও আস্তে আস্তে স্বর নিচু। যেই বলেছে আমি মাধব, তখন সঙ্গে সঙ্গে যেই স্বরটা নিচু হয়ে গেছে, তখন বলছে, এই মাধব, হ্যাঁ রে বাবা, আরে কি মনে করে? বলছে ঠাকুর মশাই, আগে তো বলবো কি মনে করে এসেছি, আগে তুমি এক কাজ করো, একটু বাহিরে আসো, আমি তোমাকে একটা প্রণাম করবো। যখন বলেছে আগে বাহিরে আসো, একটা প্রণাম করবো, পাঠক ঠাকুর মনে মনে করছে, বাবা এ তো প্রণাম করবে না কি করবে তার কোনো ঠিক নেই। আচ্ছা পাঠক ঠাকুর বলছে, আচ্ছা মাধব, এই শোন না, আমি কি হয়েছে বাবা ওখান থেকে বল না, আমার প্রণাম তোর করতে হবে না। বলছে না, আগে প্রণাম করব তারপরে বলবো। বলছে আচ্ছা ঠিক আছে, তুই যখন শুনবি না, ওই যে আগরের দরজা আছে, আমি এই দরজা দিয়ে আমি পাটা বাড়িয়ে দিচ্ছি, তুই একটু প্রণামটা সেরে নে। বলে কি করেছে, ওই আগরের দরজাটা দিয়ে পাটা বাড়িয়ে দিয়েছে আর প্রণামটা সেরে নিয়েছে। সেরে নিয়ে বলছে, আচ্ছা পাঠক ঠাকুর, তুমি ওই যে ওই বাবুদের বাড়ি যে ভাগবত পাঠ হচ্ছিল না, তুমি একটা কথা বললে যে কোন রাখাল তার মা নাকি 9টা অলংকারে ভালো করে সজ্জিত করে গোষ্ঠগোচরণে পাঠায়, তা তুমি বলো না তোর নামটা কি আর বাড়িটা কোথায়? যখনই বলেছে ওর নামটা কি আর বাড়িটা কোথায়, পাঠক ঠাকুর মনে মনে চিন্তা করছে, ও এ বেটা নিশ্চয়ই তাহলে ওইখানে হানা মেরেছে, তাই আজকের আমার এত চাল পয়সা আজকের কম হয়েছে। বলছে কেন, তুই শুনে কি করবি? বলছে না, আমি শুনেছি নাকি 9টা অলংকারে সজ্জিত করে মা যশোমতী ওই বৃন্দাবনে পাঠায়। আমি কি করব জানো, আমি ওই রাখালকে আমি ডাকাতি করব। পাঠক ঠাকুর মনে মনে চিন্তা করছে, এর মাথাটা পুরো গেছে।
পাঠক ঠাকুর বলছে আরে সে তো দাপর যুগে হয়েছিল, সে তো এখন আর নয়। যখন এমন কথা বলছে তখন পাঠক ঠাকুরের অন্তর জগৎ থেকে কে একজন বলে দিচ্ছে, অদ্যাবধি সেই লীলা করে গোড়ারা কোনো কোনো ভাগ্যবান জীব দেখি পারে এখনো সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে, সেই বাঁশির টানে বাঁশি বসে বসি কত শত ময়ূর ডাকে রে, ওগো আছে সেই নীল যমুনা, জল ভরতে যায় না, কদম তলায় সেই ছাল, আর কদম তলায় সেই ছাল, বাঁশি আয় রে,
বাঁশি বাজে এখন আসে বৃন্দাবনে বাঁশি বাঁশি বাজে আছে সেই গাভীগুলি যারা বোঝের পথে উড়ায় ধুলি আছে সেই গাভীগুলি বোঝের পথে উড়ায় ধুলি। সভাসনে ওরা তুলি বাজায় রে এখন আসে বৃন্দাবনে বাজে বাজে ওমা আজ পাঠক ঠাকুরের অন্তর্দৃষ্টিতে কেউ যেন বলে দিল অদ্যাবধি সেই লীলা করে গোড়া রায় কোন ভাগ্যবান জীবিত দেখিবারে পায়। তাই আজ পাঠক ঠাকুর আমার কি বলছে, তাই পাঠক ঠাকুর আমার বলছে ওরে তাহলে শোন, বাড়ি বৃন্দাবন, নাম হচ্ছে কৃষ্ণ, নাম কৃষ্ণ, বাড়ি বৃন্দাবন। বলছে বাড়ি বৃন্দাবনের নাম কৃষ্ণ, এমন কথা যখন বলছে তখন বলছে আচ্ছা নাম কৃষ্ণ বাড়ি বৃন্দাবন, নাম কৃষ্ণ বাড়ি বৃন্দাবন, তাই তো? এই কথা জেনে আজকে ছুটতে 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 মা পদ্মাবতীর কাছে চলে এসেছে। মা পদ্মাবতীর কাছে চলে এসে বলছে পদ্মা, ও পদ্মা শোনো না শোনো না, ওই আজকে ওই বাড়ি কৃষ্ণ 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 বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন করে করে আসছে তো, দূর থেকে ওই আওয়াজটা ভেসে আসছে যখন মা পদ্মাবতী আমার মনে মনে চিন্তা করছে যাই হোক আমার জীবনটা ধন্য হয়ে গেছে যে আমার স্বামী কৃষ্ণ নাম করতে করতে আসছে, কৃষ্ণ নাম করতে করতে আসছে। এই বলে আজকে এখানে এসে বলছে পদ্মা পদ্মা শোনো না, আমি না এখানে আর ডাকাতি করব না, জানো তো, আমি এখানে আর ডাকাতি করব না, আমি চলে যাব কোথায়, সেই বৃন্দাবনে। বলছে বৃন্দাবনে? হ্যাঁ, বলে বৃন্দাবনে আমি শুনে এসেছি যে পাঠক ঠাকুরের মুখ থেকে যে একজন রাখাল আছে যার মা ওই নবলক্ষ অলংকার দিয়ে সজ্জিত করে ওই গোষ্ঠ গোচরণে পাঠায়। বলছি আচ্ছা, আজকের মায়ের আনন্দ আর ধরে না। বলছে ওগো বৃন্দাবনের পথযাত্রী, আমি তোমাকে একটা প্রণাম করি জানাও। আজকের বৃন্দাবনের পথযাত্রী হয়ে মাধব আমার ওই বৃন্দাবনের পথে যাত্রা করেছে। বৃন্দাবনের পথে যাত্রা করতে করতে বাড়ি থেকে তো তেমন কিছু নিয়ে আসেনি, যেতে 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 দিনের পর দিন তখন তো আর গাড়ি ঘোড়া নেই, হাঁটতে হাঁটতে যাচ্ছে। যেতে 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 ক্ষুধার জ্বালায় তৃষ্ণার জ্বালায় আর চলতে পারছে না। আজ কি করেছে, যেতে যেতে যখন চলতে পারছে না তখন একটা বট গাছের নিচে বসে পড়েছে। যখন বট গাছের নিচে বসে পড়েছে আর ওই কৃষ্ণ বৃন্দাবন করে করে যাচ্ছে, তো এই কৃষ্ণ বৃন্দাবন এই কথাটা না ভগবান আর সহ্য করতে পারল না। তখন কি করেছে, তখন সঙ্গে সঙ্গে আমার ওই ভগবান আমার দেখছে ভক্ত তো না খেয়ে আছে, তাই একটা দধিওয়ালার বেশ ধারণ করেছে। একটা দধিওয়ালার বেশ ধারণ করে
ওই পথ দিয়ে হেঁটে হেঁটে আসছে। আর কি বলছে, আমি বেচতে এলাম এই না ভাবে হাটে, টাটকা দুধের আমি বেশিলাম ভবের হাটে, টাটকা দুধের ভাবে টাটকা দুধের আমি বেশিলাম ভবের হাটে, টাটকা দুধের বৃন্দাবনের গোয়ালায় আমি রাধা কুণ্ডে রাধা কুণ্ডে বৃন্দাবনের গোয়ালায় আমি রাধা কুণ্ডে রাধা কুণ্ডে আমি ভবের হাটে, আমি ভবের হাটে, টাটকা দুধের আমি ভবের হাটে, টাটকা দুধের। ওমা, আজ ভগবান আমার একটা দধিওয়ালার বেশ ধারণ করেছে। রাধে 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 রাধা যদি যাবি মধু রাধে 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 রাধা বলো যদি রাধে রাধে রাধা নামের দুই আবারে না জানি কত সুধা ঝরে, রাধা নামের দুই আবারে না জানি কত সুধা ঝরে। রাধে 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 রাধা বলো যদি রাধে 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 যদি যাবে মধু বৃন্দাবন। রাধা নাম সবাই বলে রাধে রাধে রাধা। রাধে 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 রাধে